গ্রিন লাইফ হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক এটিএন বাংলার নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে। পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শামা। আর আমাদের আজকের এই পর্বে রেডিও পার্টনার হিসেবে আছে এবিসি রেডিও। প্রিয় দর্শক, বয়স বাড়ার সাথে সাথে অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হবার সম্ভাবনাও বেড়ে যায়। এখন আমাদের এই অস্টিওপোরোসিস রোগ সম্পর্কে বলবেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুজ্জামান। এখন প্রথমেই আমরা জানি অস্টিওপোরোসিস কী জিনিস। যদি সহজে আমি বাংলায় বোঝাতে চাই তাহলে বলতে হবে অস্টিওপোরোসিস মানে হলো হাড়ের ক্ষয় রোগ। এবং এই ক্ষয় কাদের বেশি হয় সেটাও আমাদের প্রথমে জানতে হবে। এই অস্টিওপোরোসিস কিন্তু দুই রকম আছে, কিছু একটা প্রাইমারি অস্টিওপোরোসিস আর সেকেন্ডারি অস্টিওপোরোসিস। কিন্তু আমরা প্রাইমারি অস্টিওপোরোসিসটাই সচরাচর বেশি দেখি এবং এটা প্রায় অনেকেরই হচ্ছে এবং একটা বিশেষ বয়সে এটা প্রায় প্রত্যেকেই এই রোগের শিকার হতেই হবে। এবং সেই জন্যই বলা হচ্ছে যে এটা নীরবে আমাদের হাড় চুরি করে নিয়ে যাচ্ছে, অথচ আমরা এই সম্পর্কে কিছুই জানতে পারছি না। সেজন্য এই অসুখ সম্পর্কে সবার একটা সচেতন হতে হবে, যাতে এই ব্যাধি থেকে কোনো কমপ্লিকেশনে আমরা না পড়ি। এখন এই অসুখ কিভাবে নির্ণয় করা যায়, কিভাবে আমরা জানতে পারি যে আমাদের অস্টিওপোরোসিস হচ্ছে? এই জন্যে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আছে, কিন্তু যে কোনো একটা সাধারণ এক্স রে করলেই আমরা এই অসুখ সম্পর্কে অনেকখানি ধারণা পেতে পারি। আর যদি আমরা এই সম্পর্কে একদম নিশ্চিত হতে চাই যে তার কত পরিমাণ অস্টিওপোরোসিস আছে, তাহলে এখন এর সম্বন্ধে স্ক্যানিং আছে, যেমন বিএমডি বলে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষা করলেই আমরা এই অস্টিওপোরোসিস সম্বন্ধে আমরা জানতে পারব। এই অস্টিওপোরোসিস কীভাবে আমরা প্রতিরোধ করব? এবং অস্টিওপোরোসিসের সবচেয়ে ভালো চিকিৎসা হলো প্রতিরোধ। অস্টিওপোরোসিস হওয়ার আগে একে প্রতিরোধই করাই হলো আমাদের আসল উদ্দেশ্য হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকেরই হাড় একটা বয়সের সময় আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে এবং এই ক্ষয় কিন্তু মহিলাদের খুব বেশি হয়। কেন? তাদের একটা বয়সের পরে মেনোপজ হয়, তখন তাদের হরমোনাল কিছু চেঞ্জ হয়, সেই জন্য তাদের অস্টিওপোরোসিসটা খুব বেশি হয়। সেই জন্য দেখা গেছে যে পুরুষের তুলনায় মহিলারাই 50% মহিলারাই এই অস্টিওপোরোসিসে খুব বেশি ভোগে। তো সুতরাং এই অস্টিওপোরোসিস চিকিৎসা পুরুষের যেভাবে করা উচিত তার থেকে অনেক বেশি জোর দিয়ে করা উচিত মহিলাদের জন্য। এবং তাই প্রত্যেকটা মহিলাদেরকেই আমরা 50% মহিলাদেরকেই আমরা অস্টিওপোরোসিস যাতে তারা না ভোগে সেই জন্যে তাদেরকে আমরা সম্যক জ্ঞান দিব এবং একই সাথে এর প্রতিরোধের উপায় বা কী কী করলে তাদের প্রতিরোধ করা যায় সে সম্পর্কে তাদেরকে আমাদের জানাতে হবে। যেমন প্রতিরোধের প্রথম উপায় হলো যে খুব সেডেন্টারি লাইফ লিড করা যাবে না, মানে চুপচাপ বসে থাকা, কর্মঠ জীবন যাপন করতে হবে, অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে, তাতে হাড়গোড় শক্ত থাকবে। যত আমরা বসে বসে শুয়ে সময় কাটাবো তত আমাদের বোন, আমাদের হাড় তত দুর্বল হতে থাকবে। সেজন্য অ্যাক্টিভ লাইফ খুব ইম্পর্টেন্ট। আর যাদের স্মোকিং, যে সমস্ত পুরুষ লোকের স্মোকিংয়ের অভ্যাস আছে বা অ্যালকোহলিজম, যদিও এটা আমাদের দেশের খুব কম লোকেরই এসব অভ্যাস আছে, তবুও যাদের যদি থাকে তবে এইসবগুলো পরিহার করা খুবই জরুরি, কারণ স্মোকিংও অস্টিওপোরোসিসের একটা অন্যতম কারণ। আর এছাড়া আমাদের জানা উচিত যে আমাদের প্রতিদিন প্রায় 1500 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন আছে শরীরে। এই ক্যালসিয়াম অবশ্যই আমরা খাওয়ার মধ্যে থেকে কিছুটা পাচ্ছি, কিন্তু কিছুটা সাপ্লিমেন্টও আমাদের প্রয়োজন আছে। সেজন্য আমরা প্রত্যেকটা মহিলাদেরই 50% মহিলাদেরকে বা বয়স্ক পুরুষদেরকে আমরা একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং তার সাথে একটা ভিটামিন ডি খেতে সবসময় আমরা উপদেশ দিয়ে থাকি। এছাড়া কিছু খাবার আছে যেসবের মধ্যে অনেক ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আছে, যেমন ছোট মাছ, যে সমস্ত মাছের হাড় সহ খেয়ে ফেলা যায়, যেমন অনেক ফলমূলের মধ্যে দুধ সমৃদ্ধ খাবার, এসবের মধ্যেও যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম আছে। সুতরাং এইসব ক্যালসিয়াম জাতীয় খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে। এইগুলো যদি আমরা করি, যদি আমাদের অ্যাক্টিভ লাইফ লিড করি, তাহলে আমরা অস্টিওপোরোসিসকে প্রতিরোধ করতে পারবো। আর যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে আমাদের একবার অস্টিওপোরোসিস হয়েই গেছে, তখন আমাদের এসব জন্য আমাদের এইসব সাপ্লিমেন্ট ছাড়াও কিছু চিকিৎসা আছে যেগুলো আমরা যদি রুগীকে দিই তাহলে রুগীরা অবশ্যই ভালো হবে।
এখন যদি অস্টিওপোরোসিস চিকিৎসা সময় মতো না করা হয় তাহলে কি হতে পারে? অস্টিওপোরোসিস চিকিৎসা যদি সময় মতো না করা হয়, সবচেয়ে বড় ভয় হলো ভেঙে যাওয়া। খুবই সাধারণ আঘাতে এরা হাড় ভেঙে ফেলবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই অস্টিওপোরোসিস ডায়াগনোসিস হয় ভাঙার পরে। তো যখন হাড় ভেঙে যায় তখন তো এর দুইটা চিকিৎসা করতে হয়, একটা হাড় ভাঙার চিকিৎসা, আবার একই সাথে অস্টিওপোরোসিস। সুতরাং আমরা অবশ্যই অস্টিওপোরোসিস যাতে না হয় সেদিকটাই বেশি নজর দেব। অস্টিওপোরোসিসের প্রতিরোধের সম্পর্কে আরও কিছু আমাদের ধারণা থাকা উচিত। যেমন আমাদের সবার জানা উচিত যে আমাদের প্রত্যেকটা লোকের হাড় কিন্তু 30 বছর পর্যন্ত গঠন হবে, এরপরে কিন্তু হাড় গঠন হবে না, এরপরে থেকে আমাদের হাড় আস্তে আস্তে ক্ষয়ের দিকেই যেতে থাকবে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে যে এই সময় যাতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেয়ে ভালো এক্সারসাইজ করে যেন হাড় আমরা গঠন করতে পারি। কারণ এই সময় যদি হাড় গঠন না করা হয়, আমরা যদি শুরুই করি খুব অল্প হাড় দিয়ে, তাহলে আমাদের বয়সের সাথে সাথে এই হাড় আরও খারাপ অবস্থায় আসবে এবং এই অস্টিওপোরোসিস আরও বেশি খারাপ ভাবে আমাদের কাছে এরা প্রতীয়মান হবে বা তাদের বিভিন্ন রকম সমস্যার মানে ডেভেলপ করবে। আর সেই জন্যে প্রথম শর্ত হলো আমরা প্রথম থেকেই আমাদের সন্তানদেরকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে এনকারেজ করব, তাদেরকে অ্যাক্টিভিটি করার জন্য, বিভিন্ন খেলাধুলার করার জন্য তাদেরকে আমরা এনকারেজ করব, যাতে তাদের শরীরে ভালো তাদের হাড় শক্ত এবং মজবুত হতে পারে। আর যখনই আস্তে আস্তে বয়স হয়ে যাবে 40-50, তখন থেকে আমরা এই অ্যাক্টিভিটি লাইফ থেকে আমরা সরে যাব না। আমরা সবসময় আমরা কিছু অ্যাক্টিভিটির মধ্যেই সবসময় থাকবো, স্পেশালি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে, এবং একই সাথে আমাদের যে সমস্ত আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এগুলো আমরা গ্রহণ করব। আর এছাড়াও যে অস্টিওপোরোসিসের জন্য অনেক সময় পিঠে ব্যথা, কোমরে ব্যথা, এইসব ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা। সুতরাং এইসব ব্যথাকে শুধু বাতের ব্যথা বা অন্য অন্য ব্যথার কথা চিন্তা না করে নিজে নিজে ওষুধ না খাওয়ার থেকে ডাক্তারের পরামর্শ নেওয়া অনেক জরুরি। কারণ প্রথম অবস্থায় যদি আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে আমাদের রোগীর অস্টিওপোরোসিসের সমস্যা আছে, তাহলে তাকে শুধু ব্যথার ওষুধ খেলেই হবে না, তাকে অস্টিওপোরোসিসকে চিকিৎসা করতে হবে। কারণ না হলে একসময় আস্তে আস্তে অস্টিওপোরোসিস হতে হতে হাড় ভেঙে যাবে। আরও একটা অনেক গবেষণায় দেখা গেছে যে এই বয়সে যদি হাড় ভেঙে যায় তাদের রিকভারি কিন্তু খুব কম হয়। দেখা গেছে যে সমস্ত লোকের হাড় ভাঙে তাদের প্রতি 4 জনের 1 জন 1 বছরের মধ্যে মৃত্যুবরণ করে। সুতরাং এই দিকটাও আমাদের খেয়াল করতে হবে যে এই বয়সের সময় হাড় ভেঙে যাওয়ার পরে যতই আমরা চিকিৎসা করি না কেন তাদেরকে মৃত্যুর ঝুঁকি তাদেরকে বেড়ে যাচ্ছে। সুতরাং অস্টিওপোরোসিস হলে আমরা চিকিৎসা করব না, অস্টিওপোরোসিস যদি না হয় সেজন্য চিকিৎসা করব। প্রিয় দর্শক, বর্তমান বিশ্বে মানুষের মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে এইডস অন্যতম। আমাদের দেশেও এইডস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চলুন দর্শক, এবারে আমরা এইডস রোগ সম্পর্কে একটি তথ্যচিত্র দেখে আসি। এইডস মানে হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, যার অর্থ দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় বিচ্যুতি হওয়া। আপনার এইডস হতে পারে যদি আপনি এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকেন। একজন ব্যক্তি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন যখন অবাধ ও অনিরাপদ যৌন মিলন করেন, অথবা এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্ত অন্য কারোর শরীরে সঞ্চালন করেন, অথবা একই সময় একই সিরিঞ্জ দ্বারা অনেকের শরীরে ইনজেকশন দেন। এমনকি আক্রান্ত মা থেকেও গর্ভাবস্থায় বা জন্মের সময় বা দুগ্ধ পানের সময় শিশু আক্রান্ত হতে পারে। এই ভাইরাসটি রক্ত, শুক্রাণু, স্ত্রী যোনি থেকে ক্ষরিত রস, ভ্রূণাবস্থা এবং বুকের দুধের মাধ্যমে অন্য দেহে ছড়িয়ে পড়ে। আপনি কোনোভাবেই চুম্বন বা হ্যান্ডশেকের কারণে এইডসে আক্রান্ত হবেন না। আপনি যখন এইডসে আক্রান্ত হবেন কিন্তু কোনো লক্ষণ দেখা যাবে না, সেই অবস্থাকে বলা হয় সেরোপজিটিভ। এর মানে হচ্ছে এইচআইভি অ্যান্টিবডি আপনার শরীরে রক্তে আছে, কিন্তু আপনার মধ্যে রোগটির কোনো লক্ষণ দেখা দেয়নি। এইচআইভি আক্রান্ত রোগী 4টি ধাপ অতিক্রম করে। প্রথম ধাপে শরীরের রোগের সাধারণ লক্ষণ দেখা দিতে পারে, যেমন বিরামহীন জ্বর, গ্রন্থি ফুলে যাওয়া, কারো কারো আবার কিছুই না হতে পারে। দ্বিতীয় ধাপে বারবার শ্বাসনালীর প্রদাহ হতে পারে। এছাড়া ত্বক, মুখ গহ্বর এবং যৌনাঙ্গেও প্রদাহ সংক্রমণের সম্ভাবনা থাকে। তৃতীয় ধাপে রোগীর লম্বা সময় ধরে ডায়রিয়া, শরীরের ওজন দ্রুত কমে যাওয়া, ফুসফুসে টিউবারকুলোসিস হওয়া এবং অন্যান্য মারাত্মক প্রদাহ যেমন মেনিনজাইটিস হতে পারে। সবশেষ ধাপে মারাত্মক প্রদাহ ছাড়াও নার্ভাস সিস্টেম আক্রান্ত হয়ে থাকে, যার ফলে
অঙ্গ সঞ্চালন নষ্ট অথবা এইডস সম্পর্কিত স্মৃতিভ্রংশ হতে পারে। আপনার এইডস হয়েছে কিনা লক্ষণ দেখে বুঝতে সাধারণত 5 থেকে 15 বছর লাগতে পারে। এর কারণ হচ্ছে এইডসের লক্ষণগুলো প্রকাশ পেতে অনেক সময় লেগে যায়। এইডস এবং এইচআইভি ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়, কিন্তু কখনোই সম্পূর্ণভাবে সুস্থ হওয়া যায় না। কিন্তু অ্যান্টিভাইরাস ওষুধ এইচআইভি ভাইরাসের বৃদ্ধি পাওয়াকে স্লোথ করে দেয়, কিন্তু ভাইরাসটিকে ধ্বংস করতে পারে না। তাই এইডস আক্রান্ত রোগীকে ওষুধ দেওয়া হয় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধির জন্য এবং প্রদাহগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য। এছাড়া নিরাপদ যৌন মিলন এবং পরিষ্কার নিডল ব্যবহারের মাধ্যমেও এইডস প্রতিরোধ করা যেতে পারে। দর্শক, এবারে থাকছে আমাদের নিয়মিত আয়োজন বিশেষজ্ঞ মতামত পর্ব। চলুন দর্শক, এবারে আমরা দেখে আসি কি পরামর্শ থাকছে এই পর্বে আপনাদের জন্য। আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমন্ত্রিত হয়ে উপস্থিত থেকেছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্থ, সহকারী অধ্যাপক, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা স্যারকে আমাদের অনুষ্ঠান স্থলে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা স্যারের কাছ থেকে শুনতে যাচ্ছি মুখের ক্যান্সার বিষয়ে। স্যার, মুখের ক্যান্সার নিয়ে যদি কিছু বলতেন। আসলে মুখের ক্যান্সার নিয়ে বলার তো অনেক কথা আছে। যেমন মুখের প্রথমেই বলতে চাই যে মুখের ক্যান্সার মানে কি। এটা হচ্ছে মুখেও গহ্বরের ভেতরে, সেটা তালুতে হোক, জিহ্বায় হোক, কিংবা গালের দিকে যে কোনো জায়গায় হোক, এই অংশে যদি কোনো ক্যান্সার হয় সেটাকে আমরা মুখের ক্যান্সার বা ওরাল ক্যান্সার বলে থাকি। বাংলাদেশে এই ওরাল ক্যান্সারের ইনসিডেন্স রেট বা প্রাদুর্ভাব অনেক বেশি। আমরা জানি যে ইউরোপ আমেরিকাতে এই মুখের ক্যান্সারের যে ইনসিডেন্স রেট বা হার সেটা অত্যন্ত কম। যেমন যদি বলা যায় যে একজন মানুষের সমস্ত শরীরে যত রকমের ক্যান্সার হয়, টোটাল ইনসিডেন্স রেট তার মধ্যে মাত্র শতকরা 2 থেকে 3 ভাগ হচ্ছে মুখের ক্যান্সার। কিন্তু আমাদের এই অঞ্চলে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে বা বাংলাদেশে, এই ইনসিডেন্স রেট অনেক বেশি, সেটা শতকরা 20 ভাগের উপরে। বিভিন্ন সার্ভেতে দেখা যায় 20 থেকে 25 ভাগ। এই যে এত বেশি, এটা আমাদের জন্য অত্যন্ত অ্যালার্মিং। স্যার, আপনার কাছে একটু প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে ইউরোপ আমেরিকাতে ওরাল ক্যান্সার হওয়ার প্রবণতা সাধারণত পুরুষদের বেশি দেখা যায়, সেখানে বাংলাদেশের মহিলাদের পুরুষদের চেয়ে অনেক বেশি। এটার কারণটা কি? এটার মূল কারণ হচ্ছে লাইফস্টাইল বা জীবনযাপন প্রণালী। পদ্ধতিগতভাবে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই অঞ্চলের মানুষজন মুখে খাওয়ার যে তামাকজাত দ্রব্য আছে, যেমন সাদা পাতা, জর্দা, গুল, খৈনি, এইসব দ্রব্য বা পান, চুন, এগুলি ব্যবহারে আমরা অভ্যস্ত, যেটা ইউরোপ আমেরিকায় সেই অভ্যাসটা নেই বললেই চলে। সে কারণে এই যে মুখে খাওয়ার যে তামাকজাত দ্রব্য, এটা এই অঞ্চলে বেশি থাকার কারণে তার সঙ্গে আছে অপুষ্টি, তার সঙ্গে আছে ব্যাড ওরাল হাইজিন বা মুখের যে পরিচর্যা দরকার, যে মুখের যে স্বাস্থ্য রক্ষা করা দরকার, সেটি না মানা। এর বাইরে অন্যান্য যে কারণগুলি আছে সেটা সারা পৃথিবীতেই বিদ্যমান। যেমন ধরেন এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, কিংবা মুখের স্বাস্থ্য রক্ষা ঠিকমতো না করা, পুষ্টিজনিত সমস্যা, এরকম নানাবিধ সমস্যা আছে। কিন্তু এই অঞ্চলে আনকমন অন্যদের তুলনায় বাড়তি যে বিষয়টি আছে সেটি হচ্ছে চুইং টোব্যাকো বা মুখে খাওয়ার যে তামাকজাত দ্রব্য, সে কারণেই এই রেট বেশি বলে আমরা মনে করছি। যেহেতু আমরা জানি যে শুরুতে যদি জানা যায় তাহলে সহজেই ক্যান্সারটি নিরাময়যোগ্য, তো সেক্ষেত্রে আমরা কিভাবে শুরুতে বুঝতে পারবো যে হয়তো আমার ক্যান্সারের লক্ষণ দেখা দিচ্ছে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতেই জানতে পারলে তার চিকিৎসা অনেক সহজ হয়। সেটি সার্জারি করে চিকিৎসার মাধ্যমে অত্যন্ত সহজেই নিরাময়যোগ্য। সেই জন্য কারো মুখে যদি ঘা হয়, সেই ঘা যদি 2 সপ্তাহের বেশি স্থায়ী হয়, কোনো রকম ট্রেডিশনাল যে চিকিৎসা পদ্ধতি, ওষুধ দিয়ে তাতে যদি কোনো রেসপন্স দেখা না যায়, অর্থাৎ চিকিৎসা করছেন কিন্তু এই ঘা শুকাচ্ছে না, 2 সপ্তাহের বেশি স্থায়ী হচ্ছে, তাহলে একজনের অবশ্যই উচিত হবে একজন চিকিৎসকের কাছে যাওয়া, এটা পরীক্ষা নিরীক্ষা করা, এবং যদি ক্যান্সার মনে হয় তার যথাযথ চিকিৎসা করা। যত শুরুতে চিকিৎসা করা যাবে তত ভালো। এবং এটা যদি অ্যাডভান্স হয়, সেই ক্ষেত্রে মুখের মধ্যে বড় ঘা হবে, তার খেতে কষ্ট হবে, কখনো ওইখান থেকে ব্লিডিং হতে পারে। এটা আরও অ্যাডভান্স হলে আমরা জানি যে মেটাস্টাসিস বা ছড়িয়ে পড়া। মুখের ক্যান্সার সাধারণত ঘাড়ের দিকে বা গলার দিকে ছোট ছোট যে গ্রন্থি আছে, লিম্ফ নোড, এই সব জায়গায় আগে ছড়িয়ে পড়ে, সেগুলি ফুলে ওঠে। তো যখন এই পর্যায়ে যায় তখন চিকিৎসা আরও জটিল হয়ে যায়।
এবং যত জটিল হবে, যে দেরি হবে, তত চিকিৎসা জটিল হবে, তত তার আউটকাম খারাপ হবে। সেই জন্য সবার সতর্ক হওয়া উচিত যে যত তাড়াতাড়ি আসতে পারেন। স্যার, আমরা তো এটা প্রতিরোধও করতে পারি, সেক্ষেত্রে প্রতিরোধের জন্য আমাদের কি কি করণীয়? প্রতিরোধের জন্য প্রথমে যে কারণগুলি বলছি, ভেরি সিম্পল, কারণ থেকে নিজেকে দূরে রাখা। যেমন আমরা যদি ঠিক করি যে কারণগুলিতে হয় কি স্মোকলেস টোব্যাকো বা মুখে খাওয়ার তামাকজাত দ্রব্য, সেটি আমরা ত্যাগ করব। সাদা পাতা, জর্দা এই জাতীয় জিনিসগুলি ত্যাগ করলে শতকরা 50% মুখের ক্যান্সার রোধ করা সম্ভব। এর সঙ্গে কারো যদি অ্যালকোহলের অভ্যাস থাকে সেটি ত্যাগ করা, স্মোকিং ত্যাগ করা, নিয়মিত ডেন্টাল বা ওরাল চেক আপ করানো, যত্ন নেওয়া এবং তার ফলমূল শাকসবজি এগুলো একটু বেশি খাওয়া, কোথাও মুখে ঘা দেখা দিলে শুরুতেই চিকিৎসককে দেখানো এবং চিকিৎসা করা। যদি এই নিয়মগুলি আমরা মানি তাহলে সহজেই এটি প্রতিরোধ করা সম্ভব। যেমন কারো যদি আবার শুধু স্মোকিংয়ের অভ্যাস থাকে আর কারো যদি স্মোকিং এবং অ্যালকোহল বা মদ্যপানের অভ্যাস থাকে, রিস্ক ফ্যাক্টর দুইটা যার আছে, শুধু 2+2 4 হবে না, 2+2 8 হয়ে যাবে, অর্থাৎ অনেক গুণ বেশি। বলা হয়ে থাকে যে 15% বা 15 ফোল্ডস বেশি রিস্ক তৈরি হয়েছে যদি দুইটা অভ্যাসই কারো থাকে। সেই জন্য এগুলি ত্যাগ করা, এটাই হচ্ছে সবচেয়ে সহজ সমাধান। এখন আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু মূল্যবান মতামত শুনতে চাচ্ছি টিপস আকারে। আচ্ছা, মুখের ক্যান্সারের বিষয়ে দর্শকদের প্রতি আমার একটি অনুরোধ, সেটি হলো এতক্ষণ আমরা যে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হচ্ছে মুখে খাওয়ার যে তামাকজাত দ্রব্য, সেই দ্রব্যগুলি। সুতরাং আসুন এগুলি আমরা ত্যাগ করি এবং সুস্থ থাকি। কারো মুখে যদি ঘা হয় অল্পতেই, সেটা কোনো সমস্যা তৈরি করার আগেই চিকিৎসকের কাছে যাবেন, পরীক্ষা করাবেন। কোনো সমস্যা থাকলে যাতে শুরুতেই চিকিৎসা করা যায়। কারণ মনে রাখবেন যে একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত হলে তিনি নিজে শুধু মৃত্যু পথযাত্রী হন না, তিনি পুরো ফ্যামিলিটাকেই ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়ে যান। তারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে ভেঙে পড়েন। তাই আগে ভাগে সতর্ক হবেন, এটি প্রত্যাশা। ধন্যবাদ স্যার আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান কিছু পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন বাংলা কর্তৃপক্ষকে এবং সেই সঙ্গে দর্শক যারা শুনছেন সবাইকে আমার ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। আশা করি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত মহিলাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অথচ একটু সচেতনতা থাকলে আমরা নিজেদেরকে এই ক্যান্সার থেকে রক্ষা করতে পারি। ছোট্ট একটি পরীক্ষা, সার্ভাইকাল স্মিয়ার টেস্টের মাধ্যমে এই ক্যান্সারটি নির্ণয় করা সম্ভব। অথচ দুঃখজনক হলেও সত্যি, আমাদের দেশের অধিকাংশ মহিলাই এই টেস্ট সম্পর্কে জানেন না, যার কারণে তাদের মনে রয়ে যায় এক ধরনের ভীতি। চলুন দর্শক, এবারে আমরা সার্ভাইকাল স্মিয়ার টেস্ট সম্পর্কে একটি ছোট্ট তথ্যচিত্র দেখে আসি। সার্ভিক্যাল স্মিয়ার টেস্ট হচ্ছে একটি রোগ নির্ণয়কারী পরীক্ষা যা প্রাথমিক পর্যায়ে সার্ভিক্যাল ক্যান্সার শনাক্ত করার জন্য করা হয়ে থাকে। যেসব নারীদের বয়স 30 থেকে 60 বছরের ভেতর, তাদেরকে প্রতি 3 বছরে একবার সার্ভিক্যাল স্মিয়ার টেস্ট করার জন্য বলা হয়ে থাকে। সার্ভিক্যাল স্মিয়ার টেস্ট করতে আপনাকে একজন চিকিৎসকের কাছে যেতেই হবে। সাধারণত ডাক্তারের একজন অ্যাসিস্ট্যান্ট এই কাজটি করে থাকেন। প্রথমেই তিনি আপনাকে আপনার স্বাস্থ্য এবং সার্ভিক্যাল ক্যান্সারের ফ্যামিলি ইতিহাস আছে কিনা সে ব্যাপারে কিছু সাধারণ প্রশ্ন করবেন। এরপর আপনাকে পরীক্ষার জন্য তৈরি এক বিশেষ টেবিলে শোয়ানো হবে। এই টেস্টটি করার জন্য অ্যাসিস্ট্যান্টের একটি স্পেকুলামের প্রয়োজন হয়। পরীক্ষার আগে স্পেকুলামের টেম্পারেচারকে গরম পানিতে রেখে শরীরের স্বাভাবিক টেম্পারেচারে নিয়ে আসা হয়। এরপর স্পেকুলামটি যোনিতে প্রবেশ করানো হয় এবং স্পেকুলামের মুখটিকে খোলা হয়। ফলে যোনির পার্শ্বদেশ প্রসারিত হয় এবং সার্ভিক্স সহজে দেখা যায়। অ্যাসিস্ট্যান্ট তখন বিশেষভাবে নির্মিত একটি ব্রাশ স্পেকুলামের ভেতর দিয়ে সার্ভিক্স পর্যন্ত প্রবেশ করান এবং কিছু কোষ সেখান থেকে তুলে নিয়ে আসেন। এই সময় ব্রাশ দিয়ে সার্কুলার মুভমেন্টের মাধ্যমে কোষ বা সেল নেওয়া হয়। সার্ভিক্যাল স্মিয়ার টেস্টে সাধারণত ব্যথা পাওয়া যায় না, তবে যখন স্পেকুলামটি যোনিতে প্রবেশ করানো হয় এবং ব্রাশ দিয়ে কোষ টানা হয় তখন রোগী কিছুটা অস্বস্তি অনুভব করতে পারেন। কোষ বের করে নেওয়া হলেই পরীক্ষা শেষ। এরপর অ্যাসিস্ট্যান্ট আপনাকে বলে দিবেন কখন রিপোর্ট পাওয়া যাবে। কখনো কখনো যোনিপথে কিছু রক্ত বেরিয়ে আসতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। বের করে আনা কোষগুলোকে পাঠানো হয়
ল্যাবরেটরিতে, যেখানে মাইক্রোস্কোপের সাহায্যে দেখা হয় কোনো সমস্যা আছে কিনা। যদি সামান্য কোনো সমস্যা পাওয়া যায় তাহলে আবার 1 বছরের মধ্যে নতুন করে সার্ভিক্যাল স্মিয়ার টেস্টটি করতে হয় সমস্যাটি আছে কিনা সেটা দেখার জন্য। আর যদি প্রথমে বড় সমস্যা পাওয়া যায় তাহলে নিশ্চিত হওয়ার জন্য আরেকবার এই টেস্টটি করে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়ে থাকে। প্রিয় দর্শক, এবারে সময় হলো বিদায় নেবার। তবে কথা দিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে আরও নতুন নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।